শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা এর আগে তোমরা বাংলা ক্লাস তোমরা উপভোগ করলে। আমি মোহাম্মদ হবিবুর রহমান, অধ্যক্ষ রাজশাহী কলেজ। আমি আমার বিষয় হলো রসায়ন, রসায়নের একজন শিক্ষক, সুতরাং রসায়নের পাঠ আমি তোমাদেরকে দিব। আমরা যে অধ্যায়টা আমরা পড়ছি এবং সেই অধ্যায়টা বিগত 3-4 দিন থেকে মানে ট্রায়ালে আমরা গেছিলাম পরীক্ষামূলকভাবে। সেই অধ্যায়টা কিছু কিছু অংশ আমরা তোমাদেরকে বলেছি এবং আজকে আমরা বলবো আমরা পার্ট নোটেশন, যেটা আমরা আজকে পড়বো। অর্থাৎ তোমাদের সিলেবাসে আছে যেমন মোলারিটি আছে, মোল ভগ্নাংশ আছে, শতকরা ঘনমাত্রা আছে, মোলালিটি আছে, ঠিক তেমনি আরেকটি একক আছে, পিপিএম একক আছে। কিভাবে আমরা মোলারিটিকে পিপিএম এ প্রকাশ করব, পিপিএম কে কিভাবে মোলারিটিতে প্রকাশ করব, আবার শতকরা ঘনমাত্রাকে কিভাবে পিপিএম এ আমরা নিয়ে যাব, পিপিএম কে কিভাবে আবার শতকরা ঘনমাত্রা নিয়ে আসব, এইটুকু আমরা আলোচনা করব। তার আগে আমি নিশ্চয় তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে আমরা আমাদের দেখো নিশ্চয় স্লাইড তোমরা স্লাইড দেখতে পাচ্ছ তো। তারা এখন পার্টস পার নোটেশন আমরা যেমন বলি 100%, মানে পার্সেন্টেজ মিনস মানে আমরা শতকরা বলতে আমরা বলছি আউট অফ 100, অর্থাৎ প্রতি 100 এককে কত ভাগ কোনো পদার্থ আছে তাকে বলবো আমরা শতকরা, যেটা বলি পার্সেন্ট। আরেকটা আছে পার্টস পার মিলিয়ন, পিপিএম মিনস আউট অফ এ মিলিয়ন, অর্থাৎ একটি অংশ 1 মিলিয়ন পার্টে যদি থাকে তাকে বলবো আমরা পিপিএম। একটি অংশ কত মিলিয়ন পার্টে? 1 পার্ট ইন 10⁶ পার্টস, মানে 1 বিলিয়ন পার্টের মধ্যে একটি পার্ট যখন থাকবে তাকে বলবো আমরা পিপিএম। এবার দেখো পার্টস পার বিলিয়ন, যার নোটেশন হলো পিপিবি। এর অর্থ যে 1 মিলিয়ন পার্টসে একটি অংশ যদি থাকে তখন তাকে আমরা বলবো পিপিবি। আবার আছে পার্টস পার ট্রিলিয়ন, পিপিটি মিনস আউট অফ এ ট্রিলিয়ন। এই পিপিটি নিয়ে কিন্তু ঝামেলা আছে। আমরা যখন বলবো যে পার্টস পার 1000, পার্টস পার 1000, এটাও যখন হবে তখন আমরা এটাও বলবো পিপিটি। এই জন্য এই সমস্ত একক নিয়ে মতবিরোধ আছে, সেটা আমরা পরে আসছি। তো কেন তোমাদের এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হলো পিপিএম বা পিপিবি? পিপিবি তোমাদের নাই, পিপিএম, তবুও আমরা একটু এইটি বিষয় একটু আলোচনা করব। তোমরা জানো যে এই যে পার্টস পার নোটেশন একটা পদ্ধতি, এই যে ওয়ান ওয়ে আমরা একটু দেখাই। দেখো যে এটা একটা ওয়ে, সে ওয়েটা কি, সে একটা পদ্ধতিটা কি, যে কোনো সলিড যদি কোনো ডাইলুট সলিউশনে অর্থাৎ খুব কম ঘনমাত্রায় দ্রবণে যদি কোনো দ্রব দ্রবীভূত থাকে তার পরিমাণটাকে আমরা নির্ণয় করব। এই পার্টস পার নোটেশন আমরা ব্যবহার করা হয়। যেমন তো এখানে যে কোনো কন্টামিনেন্টস বা পলিউটেন্টস যদি কোনো ওয়াটারে থাকে, কোনো সয়েলে থাকে মানে মাটিতে থাকে, কোনো ফুডে যদি থাকে, এইগুলোকে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে মাস, তারপরে ভলিউম, মোল ফ্র্যাকশন, এগুলো আমরা জানি যে মাস ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন, এগুলো সামেশন কিন্তু 1। কিন্তু যখন একটি ওয়াটারে থাকে এটা খুব নেগলিজেবল থাকে। দেখো আমরা পরিবেশে, ধরো পরিবেশে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড থাকে হলো প্রায় 400 ppm, মানে আমরা 1 মিলিয়নে
অর্থাৎ 10 to the power 6, 1 মিলিয়ন কোন কণাতে এই 400 মলিকুল বা 400টা কার্বন ডাইঅক্সাইডের কণা থাকে। এই যে এত ক্ষুদ্র একটা অংশ, এটা নির্ণয় করা, এই সমস্ত এগুলোকে বলা হয় যে একটি সিডো ইউনিট। এই সিডো ইউনিট দ্বারা করা হয়। যে ফুড আমরা খাচ্ছি, সেই ফুডে কত অংশ, একটা মোল ফ্র্যাকশন কত আছে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, এতই কম পরিমাণ যে সেটা নির্ণয় এই গতানুগতিক কোনো পদ্ধতিতে নির্ণয় করা যায় না। তখন এই সমস্ত এককের ব্যবহার করা হয়। সয়েলে আমরা যে আমাদের মাটিতে কি মানে কোন কোন আমাদের রিলেভেন্ট ডিজলভ যেগুলো মিনারেলস আছে, তারপরে আমাদের ওয়াটারে ধরো আর্সেনিকের মাত্রা কত আছে, বা অন্যান্য মেটাল কত আছে, বা অন্যান্য অর্গানিক বা ইনঅর্গানিক কোন জৈব পদার্থ বা অজৈব পদার্থ কতটুকু আছে, এগুলো নির্ণয় করব আমরা, তাদের মাস নির্ণয় করব। তো মাস তো 1, মাস ফ্র্যাকশনের সামেশন কিন্তু 1। সেটা যে ভগ্নাংশ, ভগ্নাংশগুলো এতই ছোট, সেই ছোটগুলোকে এই পদ্ধতিতে এই এককে এটা নির্ণয় করা হয়। বলা রাখা ভালো যে এটা কোনো এসআই একক না, এটা অ্যাম্বিগুয়াস একটি প্রসেস ইউনিট একটি। এটা আমরা প্রথমে বলার আগে আমরা 3টা জিনিস আমরা তোমাদেরকে আমরা দেখালাম। সেই 3টা জিনিসকে আবার আমরা একটু দেখাই। যে পার্টস পার নোটেশন, পার্সেন্টেজ অর্থাৎ শতকরা বলতে আমরা আউট অফ 100, অর্থাৎ 100তে কতটুকু আছে, কত ভাগ আছে। তারপরে 1 মিলিয়নে কতটুকু আছে, পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 1 পার্ট ইন 1 মিলিয়ন পার্টস। ppb 1 parts in 10 to the power 9 billion parts. Parts per trillion 1 parts in 10 to the power 12 parts. তো এইগুলো আমরা একটু সাধারণ আলোচনা করে নিলাম। তাহলে যখন আমরা বলবো যে 1 part per billion means 1 part in 10 to the power 9 billion parts। আমরা ppm বারবার বলছি যে 1 parts in 10 to the power 6 parts, অর্থাৎ 1 মিলিয়ন পার্টস। এখন আমরা কিভাবে আমরা নির্ণয় করি? ধরো আমরা সহজ করে যদি আমরা বলি যে ppm আমরা কাকে বলবো, যে 1 মিলিগ্রাম কোন দ্রব্য বা সাবস্ট্যান্স, 1 মিলিগ্রাম সাবস্ট্যান্স বা সলিউট মানে দ্রব্য, ইন 1 লিটার সলিউশন। আর একটু বড় করে লিখি, 1 মিলিগ্রাম সলিউট in 1 liter solution is equivalent to 1 ppm। 1 ppm তাহলে 1 মিলিগ্রাম সলিউট মানে 1 মিলিগ্রাম দ্রব্য যদি 1 লিটার কোন সলিউশনে থাকে, আমরা যদি এখানে যদি ওয়াটার ধরি, তাহলে তোমরা মনে করছো যে 1 লিটারে 1 মিলিগ্রাম, এটা ছোট কি? এটা তো ছোট হলো না। তো একটু চিন্তা করো, 1 লিটার মানে 1 লিটার পানি মানে 1000 মিলিলিটার পানি। তো 1000 মিলিলিটার পানির যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা ধরি, তাহলে 1000 মিলিলিটার পানির ভর কিন্তু 1 কেজি, মানে 1 কেজি, তাহলে 1000 মিলিগ্রাম। 1000 মিলিগ্রামকে যদি মাইক্রোগ্রাম করি আমরা, আবার 1000 দ্বারা গুণ, অর্থাৎ 10 to the power 6। এবার দেখো 1 মিলিয়ন মাইক্রোগ্রামে 1 মিলিগ্রাম আছে, তাহলে কত ছোট আছে। আপাতত মনে হচ্ছে যে তোমাদেরকে 1 মিলিগ্রাম দ্রব্য 1 লিটার সলিউশনে আছে, ওয়াটার সলিউশনে আছে, তাহলে মনে করছে যে না, এটা তো কম পরিমাণ, কি হলো। কিন্তু একটু বিপরীত ভাবে যদি চিন্তা করি, অন্যভাবে যদি চিন্তা করি, যে 1 লিটার মানে 1000 মিলিলিটার, আর 1 মিলিলিটার পানির ভর হলো 1 গ্রাম এট 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে 1000 মিলিগ্রাম
1000 মিলিগ্রাম কে আমরা যদি মাইক্রোগ্রাম করি তাহলে 10⁶, অর্থাৎ 1 মিলিয়ন পার্টে 1 মিলিগ্রাম সলিউট আছে, অর্থাৎ দ্রব আছে। তাহলে আমরা বলবো যে এটি হলো ppm। যখন ইন ভলিউম, অর্থাৎ দ্রব যখন কঠিন হবে আর দ্রাবক যখন লিকুইড হবে, তখন আমরা এই ফর্মুলাটা, অর্থাৎ 1 মিলিগ্রাম, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার ইকুয়াল টু 1 ppm, 1 ppm। তাহলে মিলিগ্রাম পার লিটার, তাহলে 1 মিলিগ্রাম যদি দ্রব পার লিটারে থাকে, 1 লিটারে থাকে, প্রতি 1 লিটারে থাকে, তাকে বলবো 1 ppm। সংজ্ঞাটা যদি আমরা মুখস্থ করার দরকার নাই। 1 মিলিগ্রাম ইন 1 লিটার সলিউশন, 1 মিলিগ্রাম ইন 1 লিটার সলিউশন। এবার দেখো আমরা যদি মিলিগ্রাম সলিউট মানে দ্রব ইন 1 কেজি, তখন আমরা বলবো কি 1 ppm, এটাও 1 ppm। অর্থাৎ এখানেও তোমরা 1 মিলিগ্রাম সলিউট ইন 1 কেজি, এটা যখন আমরা কোন সয়েলে যদি এটা থাকে, যে 1 মিলিগ্রাম যদি থাকে কোন সয়েলে, মানে মাটিতে যদি কোনো দূষক থাকে, তাহলে আমরা তখন এই ফর্মুলা সাইজে বের করবো 1 মিলিগ্রাম সলিউট ইন 1 কেজি। 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম। এটা যদি মিলিগ্রাম করি আরো 1000 দ্বারা গুণ, তাহলে আবার দেখো 10⁶, মানে 1 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন পার্টে 1 মিলিগ্রাম আছে। এখান থেকে দেখে মনে হচ্ছে যে 1 কেজিতে 1 মিলিগ্রাম, তাহলে তো অনেক বড়। তাহলে এই জন্য আমি এটুকু একটু ভেঙে দিলাম যে 10⁶ 6 মাইক্রোগ্রামে 1 মিলিগ্রাম আছে। এটাকে তখন আমরা বলবো যে মিলিগ্রাম পার কেজি। তাহলে আমরা ppm এর সংজ্ঞাটা আমরা কি পেলাম? 1 milligram in 1 liter solution, that is called ppm, or 1 milligram solute in 1 kg 1 kg solution is called 1 ppm। তাহলে আমরা ppm এর আমরা সংজ্ঞা আমরা শিখলাম যে 1 milligram solute in 1 liter solution or 1 milligram solute in 1 kg solution। তাহলে আমরা এটা আমরা দেখে ফেললাম। এটা যদি আমরা যদি মজার ব্যাপার, এটা যদি ppm কে যদি আমরা বলতে আমরা যদি বলি যে ppm এর এত কত ছোট একক, এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে 32 সেকেন্ড ppm, 1 ppm যে 32 সেকেন্ড আউট অফ ইয়ার, মানে একটা ইয়ারে একটা বছরের যে সময়, সেই সময়ের মাত্র 32 সেকেন্ড হলো এই ppm এর সময়। আবার যদি একটু চিন্তা করি যে 1 ইঞ্চ পরিমাণ কোনো জিনিস আছে তোমার 16 মাইলস, অর্থাৎ 16 মাইলের মধ্যে একটা কোনো একটি পদার্থর আছে, সে পদার্থটার পরিমাণ 1 ইঞ্চি, বা এই 1 ইঞ্চি দূরত্ব এই 16 মাইলের মধ্যে। আবার আরো মজার ব্যাপার যে 1 সেকেন্ড ইন এত ডেজ, অর্থাৎ 1 সেকেন্ড 11.5 ডেজ, অর্থাৎ মানে 11.5 দিনের মধ্যে 11.5 দিনের যে সময়, সেই সময়ের 1 সেকেন্ড, এটা আমরা ppm এরকম একটি জিনিস যে ppm লাইকস 1 সেকেন্ড ইন 11.5, ppm লাইক 1 সেকেন্ড ইন 11.5 ডেজ। এবার আমরা ppm আমরা জানলাম। তাহলে ppm এর সংজ্ঞা তোমরা কিছুই জানার দরকার নাই, যে 1 ppm এটুক শুধু মনে রাখলে সব অঙ্ক হয়ে যাবে, যে মিলিগ্রাম পার লিটার or মিলিগ্রাম পার কেজি। এটুক যদি জানো আর কিছু জানার দরকার নেই।
যে 1 ppm ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার, 1 ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার কেজি। আমরা ppm সম্বন্ধে আমরা জানলাম, একটু bpm সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই। bpm মানে পার্টস পার ppm, ppb অর্থাৎ পার্টস পার বিলিয়ন, অর্থাৎ 1 পার্টস ইন 10 to the power 9 পার্টস, অর্থাৎ 10 to the power 9 মানে 1,0,0,0,0 অর্থাৎ 1 পার্ট এতর মধ্যে আছে, এত পার্টসের মধ্যে, তাহলে সেটাকে বলবো ppb, 1 পার্টস ইন 10 to the power 9 পার্টস। এটা যদি আমরা টাইম, হাসির কথা, টাইম যদি আমরা বলি যে 3 সেকেন্ড আউট অফ সেঞ্চুরি, 1 সেঞ্চুরি অর্থাৎ 100 বছরের মধ্যে যে 100 বছরের যে টাইম, সে টাইমটা এই পিপি অর্থাৎ পার্টস পার বিলিয়নের আঙ্গিকে যদি চিন্তা করি, তাহলে মাত্র সময় হলো 3 সেকেন্ড। তাহলে আমরা পিপিবির সংজ্ঞা কি দিব? জাস্ট পিপিএম এর মতন। পিপিএম কি ছিল? পিপিএম ছিল মিলিগ্রাম পার লিটার ইন ভলিউম। যখন আমি কোনো জিনিস দ্রবণে থাকবে বা গ্যাসীয় পদার্থ যখন হবে, তখন আমরা, বা দ্রবণ যখন হবে ইন লিকুইড অর গ্যাস, ইন লিকুইড অর গ্যাস, তখন আমরা এটা নিব। এখন পিপিবিটা কি হবে? পিপিবিটা হবে মিলিগ্রামটা জাস্ট মাইক্রোগ্রাম পার লিটার। তাহলে 1 মাইক্রোগ্রাম ইন 1 লিটার, 1 মাইক্রোগ্রাম ইন 1 লিটার, দ্যাট ইজ কল্ড পিপিবি। এবার আরেকটা বলে দিয়েছিলাম, ইন কেস অফ সলিড অর্থাৎ সয়েলের কথাও যখন আমরা চিন্তা করব, কোন সয়েলে কি দূষক পদার্থ আছে, তখন আমরা করব যে মিলিগ্রাম পার কেজি। এখানে পিপিবি মাইক্রোগ্রাম পার কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বইগুলোতে তোমাদের মাথা পাগলের মতন করে বহু কিছু বলা আছে, এত মানে একই জিনিসকে ঘুরে উল্টে খুব কঠিন ভাবে বলা আছে। সেই জিনিসগুলোকে আমি মানে সরলীকরণের চেষ্টা করলাম, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। আমি আবার রিপিট করছি, হোয়াট ইজ কল্ড পিপিএম। পিপিএম এখান থেকে খালি চিন্তা করলে হবে, পার্টস পার মিলিয়ন। 1 পার্ট মানে একটি অংশ যদি 1 মিলিয়ন অংশের মধ্যে থাকে, অর্থাৎ 10 to the power 6 এর মধ্যে যদি একটা পার্ট থাকে, 10 to the power 6 পার্টসের মধ্যে যদি একটা অংশ থাকে, একটা পার্ট থাকে, তাকে বলবো আমরা পিপিএম। সংজ্ঞা আমরা কিভাবে লিখবো? এভাবে লিখতে পারো, যেটা আমি বললাম যে 1 পার্ট ইন 10 to the power 6 পার্টস। বা এভাবে আমরা যদি বলি যে 1 মিলিগ্রাম কোন দ্রব যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে, সেটা হলো 1 ppm এর সমান। বা 1 মিলিগ্রাম দ্রব যদি 1 কেজি দ্রাবকে দ্রবীভূত থাকে, 1 কেজি দ্রবণে দ্রবীভূত থাকে, তাকে বলবো আমরা 1 ppm। এবার পিপিবির কি সংজ্ঞা? যে 1 মাইক্রোগ্রাম যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে, তাকে আমরা বলবো 1 ppb। আবার এটা ইন কেস অফ সলিড আমরা বলবো যে 1 মাইক্রোগ্রাম ইন 1 কেজি, 1 মাইক্রোগ্রাম ইন 1 কেজি। এই সংজ্ঞা যদি তুমি মুখস্থ করা দরকার নাই, খালি এখান থেকে চলে আসবে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন মানে মিলিয়নের একটা পার্ট, পার্ট পার মিলিয়ন, মানে 1 মিলিয়নে কত একটা পার্টকে বলবো আমরা পিপিএম। এটা পিপিবি। তাহলে পার্ট পার বিলিয়ন, অর্থাৎ 1 বিলিয়নে একটা যদি পার্টকে আমরা বলবো পিপিবি। এবার
আমরা সংজ্ঞা আমরা জানলাম, আর এদের টাইমিং সম্বন্ধে শুনলাম। আর একটি যে তোমরা নিশ্চয়ই আমেরিকার দুটি ক্লিভল্যান্ড আর একটা সান ফ্রান্সিসকো বলে, ক্লিভল্যান্ড আর সান ফ্রান্সিসকো, এগুলো তোমরা নাম শুনেছ বোধহয়। এই সমস্ত মেট্রোপলিটন এরিয়া, যে এই ক্লিভল্যান্ড থেকে সান ফ্রান্সিসকোর দূরত্ব প্রায় প্রায় 3.5 কিলোমিটার বা অ্যাবাউট 4000 কিলোমিটার। তো একটা গাড়ি, এটা একটা গাড়ি, এই গাড়ির যে বাম্পার আছে, আরেকটা এই বাম্পারের সাথে আরেকটা গাড়ির আরেকটা বাম্পার, আরেকটা গাড়ির আরেকটা বাম্পার, একটা গাড়ির আরেকটা বাম্পার, এইভাবে যদি আমি মানে ক্লিভল্যান্ড থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত আমরা গাড়ির একটি বহর করে দিই, তাহলে সেটিকে তুলনা করা হয়, একটা গাড়িকে তুলনা করা হয় ওই সমস্ত গাড়ির, সব গাড়িকে, একটা গাড়িকে তুলনা করা হয় ওই পিপিবি বা না পিপিএম এর সাথে। তাহলে আমরা পিপিএম সম্বন্ধে আমরা বললাম যে এটি একটি ইউনিট, এটি আমরা ইউজেস বলে দিলাম, পিপিএম এর সংজ্ঞা আমরা বলে দিলাম যে দেখো 1 ppm is equivalent to 1 milligram of substance বা সামথিং বা pollutants per liter of water, তো মিলিগ্রাম পার লিটার, or 1 milligram of something per kilogram soil। এই যে আমরা বলে দিয়েছি ইন কেস অফ সলিড, যখন কোনো কঠিন পদার্থ হবে তখন আমরা বলবো যে মিলিগ্রাম পার কেজি বা মাইক্রোগ্রাম পার কেজি। ইন কেস অফ লিকুইড অর গ্যাস মিলিগ্রাম পার লিটার অর মাইক্রোগ্রাম পার লিটার। এবার আমরা, তোমরা যেখানে বেশ তোমাদের খটকা লাগে কেমন করে অঙ্ক করব, এই যে অঙ্কগুলো আমি এখন দেখানোর চেষ্টা করব। তোমরা নিশ্চয় একটু তোমরা দেখে নাও, আগে স্লাইডটা তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। আমরা গতদিন আমরা স্লাইডটা তোমরা দেখে ফেলো যে দ্রবণের মোলারিটিকে কেমন করে আমরা শতকরা এককে প্রকাশ করব, এটা আগে বলেছি, তবুও একটু বলে নি। তার কারণ এটা বললে তাহলে তুমি ওই যে শতকরা অংশ পাবো, শতকরার সাথে 10 to the power 6 অর্থাৎ 100 আর হলো অর্থাৎ 10 to the power 2 আর 10 to the power 6 মানে 1 মিলিয়ন। দেখো তো এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি? কয়টা শূন্যের পার্থক্য? 4টা শূন্যের পার্থক্য। তাহলে যদি আমি শতকরা মাত্রা যদি নির্ণয় করতে পারি, মোলারিটি থেকে যদি শতকরা মাত্রা নির্ণয় করতে পারি, তার সাথে 4টা শূন্য অর্থাৎ 10 to the power 6 10 to the power 4 আমি গুণ করে দিলে পিপিএম হয়ে যাবে। আবার বলি, এটার 100 100 আর এই যে 1 মিলিয়নের মধ্যে কয়টি শূন্যের পার্থক্য? 4টি শূন্যের পার্থক্য। তাহলে আমরা 10 to the power 4 এটা এই শতকরা মোলারিটি থেকে যদি আমি শতকরায় পরিণত করতে পারি এবং তার সাথে যদি আমি 10 to the power 4 যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা এটা পিপিএম আমরা পেয়ে যাব। তো আমি বিভিন্ন উপায় দেখাবো, তুমি কোন পদ্ধতি তুমি ব্যবহার করবা তোমার উপর নির্ভর করছে। সবই কিন্তু
ঘুরে ফিরে একই কথা। দেখো আবার চলে আসি যে এক মোল যে কোনো পদার্থ, আমরা মোলারিটির সংজ্ঞাটা কি? মোলারিটির সংজ্ঞাটা কি? যে মোল পার লিটার, মোল পার লিটার, প্রতি লিটারে কত মোল দ্রবীভূত আছে সেটাই হলো মোলারিটি। আমরা বললাম যে 0.01 m, এটা হলো এত মোলারিটি। এটা দেখো, এটা 1 m, কয় মোল দ্রবীভূত আছে? 0.1 মোল। 0.1 মোল 1 লিটারে দ্রবীভূত আছে বলে মোলারিটিটা হলো 0.1 m। 0.01 m এত মোল দ্রবীভূত আছে 1 লিটারে, এই জন্য তার মোলারিটি 0.01। ধরো 2 m, তাহলে আমরা কি বুঝবো? 2 মোল দ্রবীভূত আছে 1 লিটারে, তাহলে মোল পার লিটার। আবার মোল আমরা কাকে বলেছিলাম? যে মোল বলেছিলাম ভর বাই মাস বাই অ্যাটমিক মাস or molecular mass, molecular mass, অর্থাৎ ভর বাই আণবিক ভর, মোল। এই যে ভর বাই আণবিক ভর দ্বারা ভাগ করে মোল পেয়ে গেলাম, তাকে লিটার দ্বারা যদি আমরা ভাগ করে দিই আমি মোলারিটি পেয়ে যাব। তাহলে আমরা যদি বলি যে 1 মোল সোডিয়াম কার্বনেট, 1 মোল সোডিয়াম কার্বনেট, তাহলে এই 1 মোল সোডিয়াম কার্বনেট দ্বারা 1 মোল মানে 106 কত? সোডিয়াম 23, 12, 46, 12, 48, 106। এই 106 গ্রাম সোডিয়াম কার্বনেট গ্রাম হিসাবে এত গ্রাম সমান 1 মোল, তাহলে 106 মোল বা 106 গ্রাম অর্থাৎ 1 মোল সোডিয়াম কার্বনেট দ্বারা 1 m দ্রবণ তৈরি করা যাবে। সেটা কত? 1000 মিলিলিটারের, অর্থাৎ 1 লিটার। 1 লিটার, তাহলে যে কোনো পদার্থের 1 মোল দ্বারা 1 m দ্রবণ তৈরি করা যাবে 1000 মিলিলিটারে। এবার আমরা দেখি যে কিভাবে আমরা মোলারিটিটা থেকে শতকরা আমরা আসবো। যদিও এর আগে দেখিয়েছি, তবুও দেখিয়ে তারপরে আমরা একটা ppm এ চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা সাধারণ ভাবে দেখছি যে 1000 মিলিলিটার 1 m দ্রবণে যে কোনো পদার্থে কত গ্রাম দ্রবীভূত থাকে? তার 1 মোল। 1 মোল মানে কি? তার গ্রাম আণবিক ভরের সমান। 1 মোল অর্থাৎ তার গ্রাম আণবিক ভর ধরো m ধরলাম, তাহলে এত গ্রাম দ্রবীভূত আছে যে কোনো পদার্থে। 1000 মিলিলিটার 1 m দ্রবণে যে কোনো পদার্থে তার 1 মোল দ্রবীভূত থাকে। 1 মোল মানে এত গ্রাম, তাহলে 1 মিলিলিটার 1 m দ্রবণে দ্রবীভূত থাকবে 1 into m ডিভাইডেড বাই 1000, এত গ্রাম। অতএব 100 মিলিলিটার মানে আউট অফ 100, 100তে কত থাকবে সেটাই আমার মোলারিটি। তাহলে 100 মিলিলিটার এর যদি আমরা একটা মোলারিটি আমরা ধরলাম, ধরোym দ্রবণে দ্রবীভূত থাকবে 1 into m into y into 100 divided by 1000, এত গ্রাম। তাহলে পার্সেন্টেজ হবে যত পাবো ঠিক তত গ্রাম, অর্থাৎ 1 into m into y। এটা যদি আমরা ছোট করে দিই তাহলে কি হবে? ডিভাইডেড বাই 10 to the power 2, এই যে 10 to the power 2, সরি 10। তাহলে এত পার্সেন্ট আমরা পার্সেন্টেজ হিসাবে পেলাম, এত পার্সেন্ট মোলারিটি থেকে প্রকাশ করবো। তাহলে মোলারিটি থেকে আমরা যদি শতকরা ঘনমাত্রা প্রকাশ করি কিচ্ছু করতে হবে না। মোলারিটিটা যে অঙ্কে দেওয়া থাকবে তার সাথে ওই বস্তুর আণবিক ভরকে গুণ করব, যে 10 দ্বারা ভাগ হয়ে গেল। এবার ppm কি করব? জাস্ট একে কি দ্বারা গুণ করে দিব? 10 to the power 4।
তাহলে ppm হয়ে যাবে। তাহলে আমরা মোলারিটিকে আগে শতকরা ঘনমাত্রা প্রকাশ করবো। শতকরা ঘনমাত্রা প্রকাশ করার বুদ্ধিটা কি, যে 1000 মিলিলিটারে কত আছে, তাহলে যে মোলারিটিটা অঙ্কে থাকবে তার সাথে আণবিক ভর গুণ করব, যে 10 দ্বারা আমরা ভাগ করব, ওই যে 10 দ্বারা ভাগ করব, এইভাবেও করতে পারি। এবার আমরা শতকরা মাত্রা পেয়ে গেলাম। এখন ppm কি করব, ওই যে বললাম যে 10⁴, অর্থাৎ 100 এবং 1 মিলিয়ন মানে 6টা শূন্য, এর মধ্যে পার্থক্য হলো 4টা শূন্য। তাহলে এই যে 10⁴ দ্বারা আমরা ভাগ করব, তাহলে আমরা ppm পেয়ে যাব। আমরা একটা অঙ্ক আমরা দেখি। দেখো তোমরা স্লাইডটা আগে দেখে নাও, আমি সময় দিচ্ছি, স্লাইডটা একটু দেখে নাও তোমরা। নিশ্চয় স্লাইডটা তোমরা লক্ষ্য করেছো যে 0.001 m সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। আমি সংজ্ঞা থেকে আগে অঙ্কটা করাই, তারপরে এই ফর্মুলা আমরা যাই। সংজ্ঞা থেকে দেখো, কিছুই করা দরকার না। সংজ্ঞা ppm মানে কি, ppm মানে কি, 1 ppm ইকুয়াল টু কত, আমরা মিলিগ্রাম পার লিটার। বাস, এতই সহজ। মানে সংজ্ঞা থেকে তোমার অঙ্ক করা যাবে, তোমার এই হিজিবিজি করা দরকার নাই, ওই শতকরা মাত্রা হ্যান ত্যান করার কিছুই দরকার নাই। দেখো এখান থেকে আমরা অঙ্কটা করে দেব, 1 ppm ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার। এবার দেওয়া আছে কি, ঘনমাত্রা দেওয়া আছে কত, ঘনমাত্রা 0.0001 m। এত মোলার মানে এত মোল দ্রবীভূত আছে 1 লিটারে। আমরা একটু আগে মোলারিটি সংজ্ঞা দিলাম যে যত মোল দ্রবীভূত থাকবে 1 লিটারে সেটাই তার মোলারিটি। তাহলে এত মোলার মানে কি, 0.001 মোল দ্রবীভূত আছে 1 লিটারে, এটা হলো তার মোলারিটি। এবার আমরা আমাদের পদার্থটার নাম কি, সোডিয়াম ক্লোরাইড। এবার দেখো যে 1 মোল সোডিয়াম, আচ্ছা কি কি এখানে জানতে হবে, আমাকে লিটার জানতে হবে আর ভর জানতে হবে। ভরটা জানতে হবে কিসে, মিলিগ্রামে, আর আয়তনটা কিসে জানতে হবে, লিটারে। তাই আমরা ppm এর পেয়ে যাব। এবার দেখো 1 মোল সোডিয়াম ক্লোরাইড এটা হলো 58.5 গ্রাম। এবার ঘনমাত্রা এত আছে, তাহলে এত মোল আছে, এত মোল 1 লিটারে। যদি 1 মোল 1 লিটারে থাকে, তাহলে 1 মোল যদি সোডিয়াম ক্লোরাইড 1 লিটারে থাকে, তাহলে 1 মোলের ভর হলো এত গ্রাম। এবার আছে এত m, মানে কি, এত মোল 0.001 মোল দ্রবীভূত আছে। আবার তোমাদের রিপিট করি, 0.001 m এর অর্থটা কি, যে 0.01 মোল দ্রবীভূত আছে 1 লিটারে। 0.001 m এর অর্থ কি, যে এত মোল দ্রবীভূত আছে 1 লিটারে। তাহলে এত m মানে এত মোল দ্রবীভূত আছে, তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ভর হলো এত গ্রাম। অতএব 0.001 m 1 মোল, এত মোল সোডিয়াম ক্লোরাইডের ভর, জাস্ট গুণ 58.5 ইন্টু 0.0001 অর্থাৎ এত গ্রাম। এটা হলো প্রায় 5, এটার এটা কত আছে, ভরটা কত আছে, একটু ওয়েট, ফাইভ পয়েন্ট 5.85। প্রিয় শিক্ষার্থীরা, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, তবুও এটাকে আরেকটু আবার একটু রিপিট করি। নিশ্চয় 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান এত গ্রাম। 1 সোডিয়াম ক্লোরাইড যদি 1 লিটারে থাকে, সেই ভরটা হলো এত গ্রাম। এত এম সোডিয়াম ক্লোরাইড মানে এত মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। তাহলে ভর, তাহলে 0.001 মোল সোডিয়াম ক্লোরাইডের ভর 58.5 ইন্টু হলো
0.0001, এটা আমরা পেলাম কত 5.85, 5.85 এত গ্রাম, কিন্তু ওয়ানকে দেওয়া আছে মিলিগ্রাম, আর এটা তো লিটারে বলাই আছে। কেন? ঘনমাত্রা যখন এত বলবে তখন আমরা ধরে নিব যে এটা পার লিটারে। তাহলে এটা মিলিগ্রাম করলে কত হবে? 85 ইন্টু, এটা কি দেখা যায়? এটা একটু উপরে লিখি যে 5.85 ইন্টু 1000, তাহলে কত হবে? 5.85 ইন্টু 1000। তাহলে আমাদের কি না ওখানে এত গ্রাম, ওটা ভুল হয়েছে, এটা সরি, এটা আমাদের অঙ্কটা এটা ভুল হয়েছে, যে এটা তো আমরা গুণ করছি, ভাগ করছি না তো। তাহলে 0.00855 এত গ্রাম, অতএব একটা মিলিগ্রাম যদি করি 0.00855, সরি শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে এটা হলো গ্রাম। এবার আমরা মাইক্রোগ্রাম করব। এটা হলো 8.585, এটা হলো 585, এটা সরি 585, আর এটা হবে তাহলে 5.85 এত আমরা মিলিগ্রাম, এত মিলিগ্রাম। তাহলে আমরা 1 ppm ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার। তাহলে মিলিগ্রাম আমরা এখানে দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে এত এম সোডিয়াম ক্লোরাইড, এত এম সোডিয়াম ক্লোরাইড মানে এত মোল সোডিয়াম ক্লোরাইড। তাহলে এত মোল সোডিয়াম ক্লোরাইডের ভর কত? পুরো অঙ্কের মাস্টারের এটা পারার কথা না, যদি না জানা থাকে যে সোডিয়াম ক্লোরাইডের 1 মোল সমান এত গ্রাম। তো তোমার জানা আছে 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান সমান এত গ্রাম। অতএব এত মোল মানে এত মোলারিটি মানে এত মোল সোডিয়াম ক্লোরাইডের ভর হলো এত গ্রাম। তো এই আমার ppm যদি করতে চাই তাহলে এই গ্রামকে আমাদের মিলিগ্রাম করতে হবে। তাহলে 1000 দ্বারা গুণ এত মিলিগ্রাম। তাহলে আমরা এখন বসিয়ে দিই যে 5.85 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমাদের অঙ্কে কি ছিল যে 1 মিলিগ্রাম যদি 1 লিটারে থাকে তাকে বলবো 1 ppm। এবার বলো 5.85 মিলিগ্রাম আছে 1 লিটারে, তাহলে ppm কত? এটা এখানে যদি 200 থাকতো, 200 মিলিগ্রাম যদি থাকতো, তাহলে 200 মিলিগ্রাম দ্রবীভূত আছে 1 লিটারে, তাহলে আমরা বলবো ppm হলো 200। তাহলে সংজ্ঞাটা যদি আমরা জানি যে 1 মিলিগ্রাম যদি পদার্থ কোন দ্রব যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে ppm হলো 1 ppm। এবার এত মিলিগ্রাম 1 লিটারে আছে, প্রতি লিটারে যত মিলিগ্রাম থাকবে সেটাই হলো তার মোলারিটি। তাহলে প্রতি লিটারে কত মোল আছে? এখানে 5.85, তাহলে এত মিলিগ্রাম। তাহলে আমরা এখানে বলবো যে ppm হলো কত? 5.85 ppm। এর চাইতে আর সহজ বুদ্ধি আর বোধহয় সহজ আর বুদ্ধি নাই, আমরা সংজ্ঞা থেকে আমরা বের করতে পারবো। আর শতকরা মাত্রা থেকে তোমরা অঙ্ক মোলারিটি থেকে শতকরা মাত্রা তোমরা জানো, তবুও দেখিয়ে দিচ্ছি, তার সাথে 10⁴ গুণ করলে হয়ে গেল। আমার মনে হয় এর চাইতে আর সহজ বুদ্ধি আর নেই। আমরা নেক্সট আরেকটি অঙ্কতে চলে যাই। এবার দেখো, আমরা পরে আসছি ওই শতকরার ব্যাপারটা, আমরা পরে আসছি। মানে আমি কিন্তু ইন্টারেস্টেড না যে শতকরা এই ঐকিক নিয়মে এগুলো করে আমরা সংজ্ঞা যদি জানি তাহলে সংজ্ঞাটাকে আমরা আত্মস্থ করব এবং সংজ্ঞা অনুযায়ী আমরা অঙ্ক করব। এবার দেখো, কোন দ্রবণের ঘনমাত্রা, স্লাইড দেখছো তো ছেলেরা, যে কোন দ্রবণের ঘনমাত্রা 1.25 গ্রাম পার লিটার। আচ্ছা বলো, আমরা এরকম যদি থাকতো 1.25 গ্রাম পার লিটার, মানে এত গ্রাম পার লিটার, তাহলে এখানে আমরা একটু আগে বললাম যে 0.00855
0.01 m, মানে এর অর্থ কি? এর অর্থ কি যে এত m ঘনমাত্রা, তাহলে এত মোল কোন পদার্থ কি আছে, দ্রবীভূত আছে 1 লিটারে। তাহলে দেখো 1 লিটারে এত গ্রাম আছে, তাহলে মোলারিটি হলো 1.25। এবার আমাদের এটাকে ppm করব। জাস্ট আমরা 1 ppm ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি যে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। তাহলে দ্রবের ভরকে প্রকাশ করব মিলিলিটারে, আর দ্রবণের আয়তনকে প্রকাশ করব লিটারে। এখানে কিন্তু লিটার বলাই আছে, তাহলে জাস্ট এই গ্রামটাকে আমরা মিলিগ্রাম করে নিব, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে 1.25 গ্রাম সমান সমান, গ্রাম থেকে মিলিগ্রাম, বড় একক থেকে ছোট একক, তাহলে নিশ্চয় গুণের মাধ্যমে। আর যদি ছোট একক থেকে বড় এককে আসি আমরা ভাগ করি, তাহলে গ্রাম থেকে মিলিগ্রাম, তাহলে এর সাথে 1.25 into 1000 সমান সমান আমরা কত পাবো, 1250। এই যে 1250 এত গ্রাম। এবার জাস্ট তাহলে মিলিগ্রাম আমরা ছিল কত, 1.25 গ্রাম পার লিটার ছিল। এবার আমরা 1.25 কে কি করলাম, সরি 1.25 গ্রামকে আমরা কি করলাম, মিলিগ্রাম করলাম। তাহলে এত গ্রাম, কেন আমার ফর্মুলা মিলিগ্রাম, তাহলে 1250 ভাগ লিটার, এত মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ 1 লিটারে দ্রবীভূত আছে 1250। আমাদের সংখ্যাটাই ছিল প্রতি লিটারে যত দ্রবীভূত থাকবে সেটাই হলো, যে অংশটা দ্রবীভূত থাকবে সেটাই হলো তার ppm। তাহলে ppm কত, 1250। তাহলে এখন যদি তোমাদেরকে বলি যে 3 ppm মানে কি, তাহলে 3 গ্রাম ইন 1 লিটার, 1 লিটার দ্রবণে 3 গ্রাম আছে, 200 ppm। তাহলে এই যে আমরা এই সমস্তগুলো আমরা সংজ্ঞা থেকে আমরা নির্ণয় করতে পারলাম। এই সংজ্ঞা যদি আমরা জানি তাহলে সব অঙ্ক কিন্তু আমাদের হয়ে যাবে। এবার তুমি যদি শতকরা মাত্রা করো, তার সাথে 10⁴, আমি এটা ইন্টারেস্টেড না, এই সংজ্ঞা থেকেই আমরা হয়ে যাচ্ছে। আর যদি তোমরা নিজেরাই করতে চাও শতকরা মাত্রা, আমি তোমাদেরকে বুঝিয়েছি এর আগে, ওখান থেকে তোমরা চলে যাবা। আরেকটা দেখো, একটু উল্টো অঙ্ক, তোমরা দেখে নাও স্লাইডটা একটু দেখে নাও, যে কোন দ্রবণের ঘনমাত্রা 0.5 মিলিগ্রাম পার মিলিলিটার। কোন দ্রবণের ঘনমাত্রা, ধরো কোন দ্রবণের ঘনমাত্রা 0.5 মিলিগ্রাম পার লিটার, এর ppm কত? তাহলে মোলারিটি দেওয়া আছে মিলিগ্রাম পার লিটার, কিন্তু মোলারিটিটা যত মোল দ্রবীভূত থাকবে, গ্রাম পরিমাণ মোল, আমরা চলে যাই ppm ইকুয়াল টু কি, ppm ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার। এই তো মিলিগ্রাম পার লিটার। এই ভরকে প্রকাশ করবো মিলিগ্রামে, আর আয়তনকে প্রকাশ করবো লিটারে। এখানে দেখো ভর আছে মিলিগ্রামে, ঠিকই আছে, কোনো ঝামেলা নাই, বাট ঝামেলা বেঁধেছে এখানে মিলিলিটার আছে, এখানে লিটার আছে। জাস্ট এই মিলিলিটারকে আমরা লিটার করে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এত সহজ কথা। তাহলে আমরা জানি যে 1 মিলিলিটার ইকুয়াল টু 1 বাই এত লিটার। মিলিলিটার থেকে আমরা লিটারে যাব, বড় একক, তাহলে আমরা কি ভাগ করতে হবে, তাহলে আমাদের এত, তাহলে 0.5 মিলিলিটার সমান 0.5 ডিভাইডেড বাই 1000, তাই তো। তাহলে আমরা এই যে আমরা যে এটা পেয়ে গেলাম, সেটা কত হবে, 500। এটা আমরা ভাগ করে দিই, তাহলে 500 আমরা মিলিগ্রাম। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা। তাহলে এটা আমরা কিভাবে বললাম যে ppm এর আমাদের ফর্মুলা মিলিগ্রাম পার লিটার, কিন্তু অঙ্কে দেওয়া আছে এত মিলিগ্রাম পার মিলিলিটার।
জাস্ট এটা ঠিক আছে, উপরেরটা ঠিক আছে, জাস্ট এটা ঠিক না। এটাকে আমরা কিসে প্রকাশ করবো? লিটারে। লিটারে প্রকাশ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো লিটার পার মিলিলিটার মানে 1 মিলিলিটার। 1 মিলিলিটার মানে কত লিটার? 1/1000, 0.5 মিলিলিটারের সমান লিটার। তাহলে 500 কত মিলি, সরি হ্যাঁ না, এত হলো মিলিলিটার, এত মিলিলিটার, এত মিলিলিটার। তাহলে এখন আমরা জাস্ট এই জায়গাতে আমরা চলে আসি। কত মিলিগ্রাম ছিল আমাদের? 0.5 মিলিগ্রাম। 0.5 মিলিগ্রাম আগে অঙ্কটা বসিয়ে নিচ্ছি, পার মিলিলিটার ইকুয়াল টু 0.5 মিলিগ্রাম সমান কত পেয়ে গেলাম? না সরি, ওটা তো ঠিকই আছে। আর এই মিলিলিটার 0.5 ডিভাইডেড বাই 500, এত মিলিগ্রাম, এত মিলিলিটার। আমরা কি ভুল করলাম নাকি? 1 মিলিলিটার ইকুয়াল টু 1/1000, এত লিটার, অর্থাৎ 0.5/1000, তাহলে 0.005 ইন্টু হলো 500 মিলিগ্রাম পার লিটার। এটা অঙ্ক আমরা মিলিগ্রাম পার লিটার, 1 মিলিলিটার সমান হলো এত লিটার। সরি, আমরা দুঃখিত, আমি মিলিগ্রামটা আমরা করে নিচ্ছি। মিলিলিটার, তাহলে 1 মিলিলিটার ইকুয়াল টু 1/1000, অর্থাৎ 0.001 লিটার। সরি, তাহলে আবার রিপিট করি। আমাদের ppm ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার। আমার অঙ্কে কিন্তু মিলিগ্রাম দেওয়া আছে, বাট আমাদের অঙ্কে দেওয়া আছে আমাদের মিলিলিটার। এই মিলিলিটারটাকে, এই যে আমাদের মিলিলিটার অঙ্কে দেওয়া আছে, মিলিলিটারকে আমরা লিটারে প্রকাশ করলাম। এবার 0.001 লিটার। এবার আমাদের 500 এই ppm। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটাকে আমরা আবার বলি, তৃতীয়বারের মতো বলি, যে ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মিলিগ্রাম পার মিলিলিটার। তো আমাদের ফর্মুলা কি? ppm এর ফর্মুলা কি? মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ দ্রবের ভরকে মিলিগ্রামে প্রকাশ করব এবং আয়তনকে প্রকাশ করব লিটারে। বাট অঙ্কে দেওয়া আছে মিলিগ্রাম, ঠিক আছে, দ্রবের ভর ঠিক আছে, বাট আয়তনের এককটা দেওয়া আছে মিলিলিটারে। জাস্ট মিলিলিটারকে আমরা লিটারে, তাহলে পার মিলিলিটার, তাহলে 1 মিলিলিটার সমান 1/1000, তাহলে এত লিটার, এত লিটার। তাহলে এবার আমরা পার মিলিলিটার সমান পাবো এত লিটার। তাহলে আমরা জাস্ট এই লিটারকে এটা আমরা ভাগ যদি করি তাহলে 500 পাবো, 500 ppm। তাহলে বলি যে 500 ppm, এই যে আমার যে এই যে এত মিলিগ্রাম পার মিলিলিটার সমান হলো 500 ppm। তাহলে আমরা মোলারিটিটা থেকে ppm পেয়ে গেলাম। এবার আসি আমরা ppm টু ppm ইন্টু মোলারিটি। মোলারিটিটা থেকে আমরা কেমন করে আমরা ppm পাবো? তাহলে মোলারিটি থেকে মোলারিটি হচ্ছে ppm। আমরা সহজভাবে করতে পারি যে আমরা ধরো 1 মোল যে কোনো পদার্থ, আমরা ওই ppm এর কথাটা আগে বলে দিই, তোমরা নিজেরাই করতে পারবা। 1 মোল যে কোনো পদার্থ দ্বারা কি তৈরি করা যায়? 1000 মিলিলিটার 1m দ্রবণ তৈরি করা যায়, যায় কিনা যায় না? তাহলে যে কোনো পদার্থের 1 মোল দ্বারা 1000 মিলিলিটার 1m দ্রবণ তৈরি করা যায়। তাহলে 1000 মিলিলিটার 1m এ কোন পদার্থের কয় মোল থাকে? 1 মোল। তাহলে 1 মোল মানে তার গ্রাম আণবিক ভরের সমান, তাহলে 1 ইন্টু তার গ্রাম আণবিক ভর m। তাহলে 1 মিলিলিটার 1m দ্রবণে
মোলার হলো 1 ইন্টু এম ডিভাইডেড বাই 1000। এবার তোমাকে বলেছিলাম যে ppmটা কি আউট অফ 10 টু দি পাওয়ার 6 মানে 1 মিলিয়ন, অর্থাৎ 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার। ধরো 1m টা হলো ধরো ym তাহলে 1 ইন্টু m ইন্টু y ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 1000 না 1000। এইভাবে আমরা করতে পারি। তোমরা ঐকিক নিয়মে এইভাবে অঙ্ক তোমরা করে দিতে পারবা। যে যখন একটা অঙ্ক আছে দেখো 200 ppm সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলার ঘনমাত্রা কত। 200 ppm সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলার ঘনমাত্রা 200 ppm। তাহলে 200 ppm মানে কি 1 ppm মানে কি 1 ppm আছে আউট কত 10 টু দি পাওয়ার 6 মিলিলিটারে। তাহলে 1 মিলিগ্রাম যদি 1 মিলিগ্রাম আমরা 1 লিটার, তাই না? এত ppm 1 ppm। এবার 200 ppm মানে কি 200 ppm আছে হলো তোমার সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলার ঘনত্ব। তাহলে 10 টু দি পাওয়ার 6 সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে 200 গ্রাম 10 টু দি পাওয়ার 6 মিলিলিটারে। তাহলে আমরা অঙ্কটা একটু ঐকিক নিয়মে একটা দেখাই, আবার আমাদের যে সংজ্ঞা থেকে হবে সেটা আমরা দেখাই। খেয়াল করো যে 200 ppm সালফিউরিক অ্যাসিড, তাহলে 200 ppm তাহলে এটা আছে কত আউট অফ কত 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার। এত দ্রবণে অর্থাৎ 1 মিলিয়ন মিলিলিটার দ্রবণে আছে কত 10 টু দি পাওয়ার মানে কি বলে 200 গ্রাম আছে হলো সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা অঙ্কটা আমরা করি যে 200 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার দেখা যাচ্ছে কিনা তোমরা, আমরা একটু বড় করে লিখি 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার দ্রবণে আছে কত গ্রাম 200 গ্রাম 200 মিলিগ্রাম আমাদের কি গ্রাম 200 গ্রাম হলো সালফিউরিক অ্যাসিড। এবার 1 মিলিলিটারে কত, আবার আমাদের 1000 মিলিলিটারে কত 1000 মিলিলিটারে কত গ্রাম আছে, বাস হয়ে গেল। ধরো আমরা এখানে যোগ গুণ করে পেলাম y গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখানে পাওয়া গেছে 0.2, অর্থাৎ একটু অঙ্কটা করিয়ে দিই। তাহলে 200 ইন্টু 1000 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 অর্থাৎ 0.2 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা জানি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 1 মোল সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 0.2 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে এটাকে জাস্ট ভর বায়ানে এটাকে কি দ্বারা ভাগ করব 98, এত মোল সালফিউরিক অ্যাসিড তাহলে মোলারিটিটা এত মোল মানে 2.04 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত এম মোলারিটি। তাহলে এত মোল দ্রবীভূত আছে সালফিউরিক অ্যাসিড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ppm থেকে আমরা যদি মোলারিটিটা যদি প্রকাশ করি, তাহলে তোমাকে আগে জানতে হবে ppm এর অর্থ বুঝতে হবে যে 200 ppm দ্রবণে নাকি বলে 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত আছে 200 গ্রাম। তাহলে 1 মিলিলিটারে কত 1000 মিলিলিটারে কত এত গ্রাম সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটা আমরা মোলে নিয়ে যাব, তাহলে তার 98 দ্বারা ভাগ করলাম, এত মোল সালফিউরিক অ্যাসিড আছে কয় লিটারে 1 লিটারে, মানে কি 1000 মিলিলিটারে। তাহলে তার মোলারিটি হলো এত। এটা ছোট ই করে পাই আমরা 2.04 ইন্টু 10 এত এম, তার মোলারিটি এত। এই জিনিসটাই আমরা জাস্ট আমরা এতে নিয়ে যাই, মানে আমরা সংজ্ঞা অনুসারে নিয়ে যাই, তাহলে আমরা কত সহজ করে আমরা করতে পারি দেখো। এবং আমি সেটাই পক্ষপাতী, তোমরা সংজ্ঞা বুঝবা, সংজ্ঞার অর্থ বুঝবা। দেখো আমরা মোলারিটি সমান কি,
মোল পার লিটার, মোল পার লিটার, অর্থাৎ মোল ইন গ্রামে আর লিটার তো লিটারই। এই জাস্ট এই জিনিসে আমরা প্রকাশ করব, পিপিএম কে নিয়ে যাব এই জিনিসে, পিপিএম যাই দেওয়া থাকুক না কেন এই জিনিসটা আমরা নিয়ে যাব, এই যে মোল পার লিটার। দেখো এবার আমাদের আছে কি 200 পিপিএম মানে 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম 200 মিলিগ্রাম, আমরা অঙ্কেতে আমরা যাই যে 200 মিলিগ্রাম আমাদের পিপিএম এর কি এটা কি দেখা যায়? ছেলেরা শিক্ষার্থী দেখতে পাচ্ছে না? আমি একটু এভাবে যাই না, তবুও একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে পিপিএম সমান সমান 1 পিপিএম সমান সমান মিলিগ্রাম পার লিটার। এই জাস্ট দেখো লিটার লিটার ঠিক আছে, এখন ওই যে গ্রামকে আমরা মিলিগ্রাম করব, তাহলে 200 মিলিগ্রাম একে আমরা এটাকে করব গ্রাম, তাহলে মিলিগ্রামকে গ্রাম মানে ছোট একক থেকে বড় একক, তাহলে নিশ্চয়ই কি হবে? ভাগ হবে, তাহলে 2000 ভাগ হলো 1000, তাহলে 0.2 এত গ্রাম জাস্ট। তাহলে আমরা জাস্ট অঙ্কের যে মিলিগ্রাম ছিল তাকে আমরা কি করে দিলাম? ভাগ করে দিলাম, 1000 দ্বারা ভাগ করে দিলাম 0.2 গ্রাম। এবার আমরা পিপিএম এ আমরা চলে যাব, তাহলে এখানে মিলিগ্রাম 200 মিলিগ্রাম ছিল, 200 মিলিগ্রাম ডিভাইডেড বাই লিটার সমান সমান আমাদের এটা 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 মিলিগ্রাম কত আমাদের গেল 0.2, 200 মিলিগ্রামের গ্রাম হলো কত? 0.2 বাই লিটার, তার 0.2 গ্রাম পার লিটার, 0.2 গ্রাম পার লিটার মানে এত লিটারে এত গ্রাম আছে সালফিউরিক অ্যাসিড। তো এত গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল? ওই যে আমরা 98 দ্বারা গুণ করে দিলাম, 98 দ্বারা আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 98 দ্বারা যদি ভাগ করে দিই 0.2 ভাগ হলো 98 পার লিটার, ওই যে আমরা যেটা পেলাম 2.04 × 10⁻³ এত। তাহলে আমরা যদি ফর্মুলা সাহায্য করি ওটাও না, ঐকিক নিয়মের সাহায্যে যদি করি সেটাও হবে, আবার যদি আমরা এই সংজ্ঞা অনুসারে করি এটাও হবে। আমরা সংজ্ঞাটাকে আমরা প্রাধান্য দিব, যে সবসময় আমরা সংজ্ঞাটাকে প্রাধান্য দিব। আরেকটি আমরা অঙ্ক করি তাহলে তোমরা বুঝতে পারবে যে একই জিনিস 100 ppm HCl দ্রবণের ঘনমাত্রা কত? তো ঘনমাত্রা কত? তাহলে আমরা এটা আমরা 100 ppm আমরা যদি মোল, আমরা জানি যে মোল পার লিটার সমান হলো মোলারিটি। তাহলে যে কোনো জিনিসকে এতে প্রকাশ করবো, এটা হলো গ্রাম আমরা আকারে যাব, যে ভরটা দ্রবীভূত থাকবে সেটা গ্রাম আকারে। তাহলে 100 ppm, তাহলে আমরা ppm সমান সমান কি 1 ppm সমান সমান কি যে মিলিগ্রাম পার লিটার। তাহলে মিলিগ্রামকে আমাদেরকে এখন কি গ্রাম করতে হবে। এখানে দেওয়া আছে কত মিলিগ্রাম, এই যে 100 মিলিগ্রাম, 100 ppm মানে 100 মিলিগ্রাম ইন 1000 লিটার, 100 মিলিগ্রাম ইন 1000 মিলিলিটার মানে 1 লিটার। তাহলে আমরা
এখানে আছে হলো 200 100 মিলিগ্রাম, এটা পার লিটার। এবার মিলিগ্রামকে আমরা গ্রাম করে নেব, তাহলে 1100 ভাগ 1000, এত গ্রাম পার লিটার। তাহলে এখন এই যে 100/1000 এটা যেটা পাবো তাকে আমরা কি করব, আমরা এই সেলের আণবিক ভর দ্বারা ভাগ করে নেব। তাহলে ভাগ করে কি পাবো, তত মোল মানে তত মোলারিটি। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 0.1। তাহলে এই যে 0.1 গ্রাম, একে আমরা 36.5 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, মোল। এত মোল দ্রবীভূত আছে 1 লিটারে, তাহলে মোলারিটি হলো এত। তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা মোলারিটিটা আর পিপিএমটা অবশ্যই তোমরা তাহলে আমরা শিখতে পারলাম। এটি তোমাদের জন্য আমরা মনে করি যে একটি পিপিএম এর যে তোমাদের মধ্যে যে একটা ভীতি ছিল, সেই ভীতিটা তোমরা কেটে গেছে নিশ্চয়। যে পিপিএম আমরা শুধু মনে রাখবো যে পিপিএম, এইটুকু আর মনে রাখলে কিচ্ছু আর দরকার না, যে মিলিগ্রাম পার লিটার বা পিপিএম ইকুয়াল টু মিলিগ্রাম পার কেজি। আমরা যদি পিপিএম বের করতে পারি, আমরা পিপিবি বের করতে পারি। মিলিগ্রামের সমান আসবে মাইক্রোগ্রাম পার লিটার, এটা মিলিগ্রামের পরিভাষী মাইক্রোগ্রাম পার কেজি। আর কিছু দরকার নেই। আমরা নিশ্চয়ই তোমরা পিপিএম এবং মোলারিটি সম্বন্ধে তোমরা জানতে পারলে। আমরা আগামী দিন আমরা মোলারিটিটা থেকে আমরা জানলাম আমরা পিপিএম কে কিভাবে শতকরাকে কিভাবে পিপিএম, এত সহজ যে 1% ইকুয়াল টু 1/100। আবার 1 ppm ইকুয়াল টু কত, 1 বাই কত, কয়টা শূন্য, 6টা শূন্য, এই তো, তাই না? তাহলে 1, তাহলে দেখো এটার আর এটার মধ্যে কত পার্টের ডিফারেন্স, মানে পার্থক্য দেখো তো, 10,000 এর এটা দেখো তো, এই পার্থক্যটা কি না। তাহলে আমরা এখন যদি বলে নিই যে এটা আমরা 1 ppm ইকুয়াল টু 1% ইকুয়াল টু এত ppm, দেখো 1% ইকুয়াল টু 1/100 আর 1 ppm ইকুয়াল টু 1/10⁶, মানে 1 মিলিয়ন। তাহলে দেখো এটার আর এটার মধ্যে কত পার্সেন্ট পার্থক্য, তো 1 পার্ট মানে একটা অংশ আছে কতর মধ্যে, এই যে 10,000 এর মধ্যে, তাহলে এই যে 10,000 এর মধ্যে, তাহলে 1% আছে। তাহলে আমরা এই যে পার্সেন্টেজ এবং 1 ppm সম্বন্ধে আমরা কি করতে পারি। আবার তাহলে দেখো তো 1 ppm ইকুয়াল টু কত পার্সেন্ট, 0.0001%। তাহলে এই তিনটা জিনিস থেকে আমরা জানতে পারলাম যে 1% ইকুয়াল টু 1/100, 1 ppm ইকুয়াল টু এত, মানে এত পার্টের মধ্যে একটা অংশ আছে, তাহলে সেটাই তো 1 ppm। অর্থাৎ 1 বিলিয়ন পার্টসের মধ্যে, অংশের মধ্যে আছে একটি পার্ট, তাহলে দ্যাট ইজ কল্ড 1 ppm। এবার এটার আর এটার মধ্যে মানে যদি আমরা 1% ধরি তাহলে কত পার্ট হয়, যে 1 পার্ট মানে এটা 100 এবং এটার মধ্যে কত পার্ট, তাহলে কি 10⁴, এখানে কয়টা শূন্য, 6টা শূন্য, এখানে কয়টা শূন্য, 2টা শূন্য, তাহলে কত পার্টের পার্থক্য, এই যে 10,000 অর্থাৎ 10⁴ পার্টের পার্থক্য। তাহলে আমরা এখন জানতে পারলাম যে 1% ইকুয়াল টু এত ppm। এখন যদি বলে যে 3% সমান কত ppm, তাহলে জাস্ট এই 1% সমান এত ppm, 3% ইন্টু 3 দ্বারা গুণ। এবার যদি বলি 200 ppm সমান কত পার্সেন্ট, তাহলে দেখো আমরা 1 ppm সমান কত পার্সেন্ট, এত পার্সেন্ট, তাহলে 200 ppm সমান কত পার্সেন্ট, তাহলে
তাহলে ওই যে গুণ হয়ে গেল। একবার ভাগ, এটা গেল কি 1% সমান হয়ে গেল 3% সমান কত? একটা 1000 দ্বারা যদি আমরা গুণ করি আর ভাগ করি একে অপরে পরিণত হয়ে যাবে। তাহলে একটু আমরা একটু লিখে দিই, তাহলে এই জিনিসটা একটু ওখান থেকে যাই আমরা। নাই নাকি এখানে? এই দেখো, আচ্ছা একটু দেখতে দাও শিক্ষার্থীদেরকে। হ্যাঁ হ্যাঁ, 1% ইকুয়াল টু 1/100, 1 ppm ইকুয়াল টু 1/1 বিলিয়ন। তাহলে 1 ppm ইকুয়াল টু কত পার্সেন্ট? 0.00। তাহলে আমরা, তোমরা একটু স্লাইডটা ভালো করে দেখিয়ে দাও শিক্ষার্থীদেরকে। দেখছে তো? তাহলে দেখো তো, 1 ppm ইকুয়াল টু 0.0001%, 1 ppm, আর 1% ইকুয়াল টু 1.3 এত ppm। তাহলে বলো তো, কেউ পারবে না অঙ্ক করতে? এখন 2% সমান কত ppm? তাহলে 2 দ্বারা গুণ, 1 ppm সমান এত পার্সেন্ট, তাহলে এত ppm সমান কত পার্সেন্ট? তাহলে ওই যে ppm থেকে যখন আমি পার্সেন্ট করব, এই যে ppm থেকে যখন পার্সেন্ট করব, তখন আমরা 10 দ্বারা ভাগ করি, না কি বলে যে 10,000 দ্বারা ভাগ করে দেব। আর যদি আমরা পার্সেন্টেজ থেকে যদি ppm করি, 10,000 দ্বারা গুণ করে দেব। তাহলে কথাটি আমরা একটু লিখে দিই। ppm থেকে পার্সেন্ট করতে হলে এত দ্বারা ভাগ করতে হবে, এত দ্বারা ভাগ করতে আবার পার্সেন্টেজ থেকে ppm করতে হলে এত দ্বারা গুণ করতে হবে। বাস। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা কতটুকু উপকৃত হলে আমরা জানি না, তবুও আমাদের চেষ্টার ত্রুটি আমরা করিনি। আজকে আমরা ইংরেজি বাংলা দুটোই দেখানোর চেষ্টা করেছি, তার কারণ আমাদের অনেক শিক্ষার্থী এখানে ইংরেজি মিডিয়াম আছে। এজন্য তাদেরকে একটু এটা বোঝার জন্য আমি এটাকে একটু সামারি টানি 2 মিনিটের মধ্যে, যে আমরা এগুলোকে বলা হয় পার্টস পার নোটেশন। এই পার্টস পার নোটেশন আমরা কি কাজে লাগে? আমরা কোনো খাদ্যে কোনো ভেজাল, খুব কম পরিমাণে ভেজাল আছে, সেই ভেজালটা আমরা নির্ণয় করব, বা সয়েলে মাটিতে যে কি পরিমাণ কোনো মেটাল আছে, বা কোনো আমাদের বিষাক্ত কোনো পদার্থ আছে, পানি নিয়ে যারা কাজ করে যে সমস্ত বিজ্ঞানী, তারপর গ্রাউন্ড ওয়াটার নিয়ে যারা কাজ করে, মেরিন ইঞ্জিনিয়ারিং যে কাজ করে, এমনকি চিকিৎসা বিজ্ঞানে ক্লিনিক্যাল যে মেথডে আমাদের বিভিন্ন পরীক্ষা, রক্ত থেকে বিভিন্ন কণিকার পরীক্ষা করার ক্ষেত্রে যে ছোট ছোট যে আমরা বলবো ডাইমেনশনলেস, মানে অপরিমাপক যে জিনিসগুলো আমরা সাধারণ এককে প্রকাশ করতে পারি না, সেই সমস্ত এককে প্রকাশ করার জন্য এই সমস্ত পার্টস পার নোটেশন এর দরকার। এর মধ্যে আমাদের উল্লেখযোগ্য হলো আমাদের পার্টস পার মিলিয়ন, যেটা আমরা বলি ppm। আমরা বলবো যে 1 মিলিগ্রাম কোনো পদার্থ যদি 1 লিটারে থাকে, তাকে বলবো আমরা 1 ppm। এভাবে আমরা ppm আমরা কি বলে যে ppb আমরা বললাম, pp বললাম, জাস্ট ppp যদি আমরা ppn যদি আমরা কি করতে পারি, বের করতে পারি, তারপরে আমরা ppbও বের করতে পারবো। কেন? জাস্ট মিলিগ্রামকে মাইক্রোগ্রামে প্রকাশ করে দিতে হবে, আরো 1000 দ্বারা গুণ করে। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। নিশ্চয়ই তোমরা এটা প্র্যাকটিসের মধ্যে রাখবা। আগামী দিন আমরা আরো এই চ্যাপ্টারের যে আরো খুঁটিনাটি বিষয় আছে আমাদের, বিশেষ করে তোমাদের কাছে একটু ত্রাসের কারণ হয়ে দাঁড়ায় অক্সিডেশন রিডাকশন,
এর কিভাবে আমরা সমতা করব, সেখান থেকে আমরা কিভাবে প্রবলেমগুলো সলভ করব। আমরা অ্যাসিড বেজ যে রিয়াকশান, অ্যাসিড বেজ রিয়াকশানের এন্ড পয়েন্ট, টাইট্রেশনের এন্ডিং পয়েন্ট আমরা কিভাবে আমরা নির্ণয় করব। একটা অ্যাসিড এবং ক্ষার মিশ্রণ করে দিলে সেখানে মানে সমমাত্রার, সমঘনমাত্রার, সম আয়তন যদি না হয়, বা একটা HCl হলো মনোপ্রোটিক অ্যাসিড, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু দুটো হাইড্রোক্সাইড আছে। সুতরাং এই যে HCl এর 1M কখনো ওর 1M কে প্রশমিত করতে পারবে না। তা এর জন্য দেখতে পাবো যে টাইট্রেশনের ক্ষেত্রে এন্ডিং পয়েন্ট যাওয়ার পরেও কিছু এক ফোঁটা এটার বিরাট একটি পার্থক্য হয়, পিএইচ এর একটি পার্থক্য হয়। সে পার্থক্য কিভাবে আমরা তার এন্ডিং পয়েন্ট নির্ণয় করব, এবং অ্যাসিড ক্ষার মিশ্রণ থেকে কোনটা দ্রবণের ঘনমাত্রা, ওই দ্রবণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে, সেটি আমরা নির্ণয় করব। এগুলো অনেক কিছু ব্যাপার আছে। আমরা আগামী দিন আমরা অক্সিডেশন রিডাকশনের কথাগুলো বলবো, জারণ সংখ্যা বলবো। তোমরা জানো যে খুব একটা সেকি বিষয় যে আমরা ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে আমরা এটি দেখাবো, যেটি জারণ সংখ্যার উৎপত্তি ঘটে এই ইলেকট্রনের আদান এবং প্রদানের মাধ্যমে। তো তোমরা ভালো থেকো, তোমাদের জন্য সব শুভকামনা, এবং তোমাদের পরিবারের জন্য শুভকামনা, বাংলাদেশের জন্য শুভকামনা। ধন্যবাদ।